শ্যামল কুমার মিত্র, সভাপতি, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। প্রিয় কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মী বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই ইলেকট্রনিক মিডিয়ায় জেনে গেছেন যে গত 5ই ফেব্রুয়ারি মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এই মামলায়, সেই রায় রাজ্য সরকার কার্যকর করবেন বলে মাননীয় মুখ্যমন্ত্রী টুইট করেছেন। এখন যতক্ষণ না এর সপক্ষে অর্থ দপ্তর সরকারি নির্দেশ জারি করছে ততক্ষণ আমরা পুরো আশঙ্কামুক্ত নই, কারণ এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বিশ্বাস করি না। তবু এটা নিঃসন্দেহে আনন্দের খবর, এবং সবথেকে বড় খবর টুইটে যেটা দেখলাম যে 6ই মার্চ যে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন মহামান্য সুপ্রিম কোর্টে রাজ্য সরকার দাখিল করেছিলেন, সেখানে একটা বিভাজনের খেলা খেলতে গিয়েছিলেন এবং এই মামলার রায়ে উপভোক্তা যারা, তাদের মধ্যে কেবলমাত্র কর্মরত এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের হিসেব দিয়েছিলেন। একটা আশঙ্কার স্রোত বয়েছিল, কিন্তু এই টুইট থেকে স্পষ্ট এই রায় আমরা যেভাবে বলেছিলাম সমস্ত রাজ্যকর্মী অর্থাৎ শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, রাজ্য সরকারি সমস্ত কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্যই কার্যকর করতে চলেছেন সরকার। আমরা যেদিন প্রথম মামলা করেছিলাম সেদিন থেকেই আমরা বলেছিলাম যে আদালতের মামলা আমরা করছি, তার কারণ এই ফ্যাসিস্ট সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে ট্রেড ইউনিয়ন নিয়ম মেনে আন্দোলনের যে বিভিন্ন কর্মসূচি সেগুলো নেয়ার ক্ষেত্রে এতটাই আতঙ্কের পরিবেশ তৈরি করেছেন যে আমরা আন্দোলন সংগঠনে সফল হচ্ছি না। তাই কৌশলগত অবস্থান হিসেবেই আমরা আন্দোলনের পাশাপাশি আদালতের দ্বারস্থ হয়েছিলাম। প্রথমেই এই বিশাল জয়ের পরেও আমরা অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে বলছি, রাজ্যকর্মী বা শ্রমিক কর্মচারীদের দাবি পূরণের সবথেকে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে ঐক্যবদ্ধ কর্মচারী আন্দোলন। আদালত বিচ্ছিন্নভাবে দু একটি ক্ষেত্রে হয়তো আমাদের কিছুটা সুরাহা দিতে পারে, কিন্তু আদালত বিকল্প নয়, অর্থাৎ আন্দোলনটাই কিন্তু আমাদের মূল অস্ত্র। এবারে আসি, আমরা নিশ্চিত করেই বেশ কয়েকদিন ধরে আমরা বলছিলাম, আমার আগের ভিডিওগুলো আপনারা দেখেছেন, যে এই রায় মানতে সরকার বাধ্য। কারণ সুপ্রিম কোর্টের এই রায় শুধু রায়ের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, রায়টা কার্যকর করার দায়িত্ব সুপ্রিম কোর্ট নিজের কাঁধে নিয়েছিলেন। এবং আমরা আগেই আপনাদের বলেছিলাম যে গত 3রা ফেব্রুয়ারি, গত 28শে ফেব্রুয়ারি এবং গত 20শে ফেব্রুয়ারি, গত 28শে ফেব্রুয়ারি এবং গত 3রা মার্চ রাজ্য সরকারের অর্থ সচিব এবং মুখ্য সচিব দিল্লিতে সুপ্রিম কোর্টের তৈরি করে দেওয়া মাননীয়া ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন কমিটির সঙ্গে বৈঠক করেছেন এবং এই রায় কার্যকর করার ব্যাপারে ইন্দু মালহোত্রা কমিটির সঙ্গে মত বিনিময় করেছিলেন। কাজেই আমরা 20শে ফেব্রুয়ারি যেদিন প্রথম বৈঠকটি হয় সেদিনই আমরা নিশ্চিত হয়ে গিয়েছিলাম রাজ্য সরকার মুখে যাই বলুন, সুপ্রিম কোর্টে যাই এমএ অ্যাপ্লিকেশন দিন, তারা কিন্তু ভিতরে ভিতরে রায়টা কার্যকর করার ব্যবস্থা নিয়ে নিয়েছেন। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাবো পূর্বতন বামফ্রন্ট সরকারের অর্থমন্ত্রী ডক্টর অসীম দাশগুপ্ত মহাশয়কে, কারণ তিনি রোপা 2009-এ অত্যন্ত সুনির্দিষ্টভাবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ বা ডিয়ারনেস রিলিফ দেয়ার যে সুনির্দিষ্ট সংস্থান রেখে গিয়েছিলেন, সেই সংস্থানটাকে মূলধন করেই আমরা মামলা করতে পেরেছিলাম এবং আজকের এই ঐতিহাসিক জয়। কাজেই তাকে আমরা কৃতজ্ঞতা জানাই সমস্ত আইনজীবীদের যারা আমাদের কথাগুলো মহামান্য আদালতে পৌঁছিয়ে দিয়েছেন। কৃতজ্ঞতা জানাই সমগ্র কর্মী সমাজকে যারা দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে আমাদের উপর আস্থা, বিশ্বাস, ভরসা রেখেছেন এবং বারবার বলেছেন এই মামলার রায়ে যদি ডিএর টাকা আমরা হাতে নাও পাই, আপনারা যে অধিকার প্রতিষ্ঠার লড়াইটাকে স্যাট থেকে হাইকোর্ট, সেখান থেকে সুপ্রিম কোর্ট নিয়ে গিয়ে সর্বভারতীয় আঙ্গিক দিয়েছেন, এতেই
আমাদের অধিকার প্রতিষ্ঠার লড়াইটা অনেক এগিয়ে গেছে এবং আমরা এতেই খুশি। আমরা কর্মী সমাজের কাছে কৃতজ্ঞ। মাননীয় মুখ্যমন্ত্রীকে বা এই রাজ্য সরকারকে এই ঘোষণার জন্য ধন্যবাদ বা অভিনন্দন জানাতে পারছি না, মাফ করবেন। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী কোনো সদিচ্ছা থেকে নয়, স্রেফ মহামান্য সুপ্রিম কোর্টের চাপে সুপ্রিম কোর্টের রায় কার্যকর করার বাধ্যবাধকতা থেকেই আজকের এই ঘোষণা করেছেন, কোনো সদিচ্ছা প্রদর্শন করেননি। আমরা সমস্ত কর্মী সমাজকে বলবো যে এই ডিএটা কিন্তু আমরা পেয়েছি এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত বকেয়া ডিএ। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন যে সরকার বেতন কমিশন বসিয়েছিলেন অভিরূপ সরকারের নেতৃত্বে, সেই কমিশন রাজ্য কর্মীদের ডিএটা অধিকার বলে স্বীকৃতি দেননি। অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলেছেন, এই প্রথম স্বাধীনতার পরে কোনো বেতন কমিশন বললেন যে ডিএটা রাজ্য কর্মীদের অধিকার নয়, সরকার যখন যেরকম অর্থের সংস্থান করতে পারবেন সেই মতো দেবেন। এবং রোপা 2019-এ ডিএ বা ডিয়ারনেস রিলিফ শব্দটারই উল্লেখ নেই। এটা সারা ভারতবর্ষে একটা অত্যন্ত বিরল এবং নিন্দনীয় নক্কারজনক ঘটনা। এই যে ডিএটা আমরা পেতে চলেছি বকেয়া ডিএ, এটা কিন্তু রোপা 2009-এর ডিএ। আমি কখনো আমার দীর্ঘ ট্রেড ইউনিয়ন অভিজ্ঞতা থেকে আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছি শূন্যগর্ভ আস্ফালন করি না। এই ডিএটা, বকেয়া ডিএটা আমরা পাচ্ছি মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে। আন্দোলনের মাধ্যমে এই রোপা 2009-এর দাবি আদায় করে এনেছি, এ কথা বলার মতো বুদ্ধিহীন আমি নই। আমরা যে দাবিতে দীর্ঘ কয়েক বছর ধরে গণতান্ত্রিক এবং ট্রেড ইউনিয়ন নিয়ম মেনে গণতান্ত্রিক পথে আন্দোলন করে চলেছি, বস্তুত শাসক দলের কর্মচারী সংগঠন বাদে সমস্ত কর্মচারী সংগঠন ঐক্যবদ্ধভাবে বা পৃথক পৃথকভাবে আন্দোলন করে চলেছি যে মূলগত দাবিগুলোতে। সেগুলো হচ্ছে, একটা, রোপা 2019-এ ডিএ বা ডিআর যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্য, এটা তাদের অধিকার, এই বিষয়টা রোপা 2009-এর মতো সুনির্দিষ্ট সংস্থান রাখতে হবে। দ্বিতীয় যে দাবিটা, আজকে কেন্দ্র এবং অন্যান্য বেশিরভাগ রাজ্য সরকার তাদের কর্মচারীদের 58% ডিএ দিচ্ছেন এবং আগামী গত জানুয়ারি থেকে তাদের আরও 2% ডিএ প্রাপ্য হয়েছে, অর্থাৎ তারা 60% ডিএ পাবেন। আর পশ্চিমবাংলার আমরা রাজ্য কর্মীরা 18% ডিএ পাচ্ছি, অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা 42% ডিএতে পেছিয়ে। মাননীয় মুখ্যমন্ত্রী এতটাই কর্মী বিদ্বেষী, এতটাই কর্মীদের উপর তার বিদ্বেষ যে তিনি এপ্রিল 2000 থেকে 4 কিস্তি ডিএ ছুড়ে দিয়েছেন। যেখানে বকেয়া 42%, সেখানে 4 কিস্তি ডিএ ছুড়ে দিয়েছেন। আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি, কিন্তু একথা বলতে কোনো দ্বিধা নেই যে আন্দোলনের মাধ্যমে আমরা রাজ্য সরকারকে বিন্দুমাত্র নথি স্বীকারে বাধ্য করতে পারিনি। এই যে নথি স্বীকারটা রাজ্য সরকার করেছেন রোপা 2009-এর ডিএর বিষয়ে, এটা সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে। অর্থাৎ আমাদের এই দাবিতে রোপা 2019-এ ডিএকে অন্তর্ভুক্ত করা এবং বকেয়া 42% ডিএ অবিলম্বে মিটিয়ে দেয়া, বকেয়া সহ প্রাপ্য হওয়ার দিন থেকে, এই দাবিতে আমাদের আন্দোলন জারি থাকবে। একটি কথা আপনাদের বলবো, মনে দুঃখ করবেন না বা আমার প্রতি বিরূপ হবেন না। আজকে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায় এই ঔদ্ধত্য দেখাতে পারছেন, তার কারণ আমরা রাজ্য কর্মীরা। পেনশনাররা প্রত্যেকের বয়স 60 বছরের বেশি, তাদের অধিকাংশই তারা অসুস্থ, বয়সের ভারে নুজ্জ। তারা ব্যাপক আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করে ফেলবেন, এই প্রত্যাশা করাটাই কর্মরত কর্মচারীদের পক্ষে সঠিক নয়। দুর্ভাগ্যের বিষয়,
দীর্ঘদিন ধরে রাজ্য কর্মীদের একটা বড় অংশ তারা সবসময় শাসক দলের সঙ্গে থেকেছেন। পূর্বতন সরকারের আমলে আমরা দেখেছি বামফ্রন্টকে চোখের মণির মতো রক্ষা করতে হবে। এই স্বঘোষিত দায়বদ্ধতা থেকে একটি কর্মচারী সংগঠন সিংহভাগ রাজ্য কর্মচারীদের ন্যায্য দাবি দেওয়ার আন্দোলন থেকে দূরে সরিয়ে রেখেছে। আবার পরবর্তীকালে এই সরকার আসার পরে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন তারা আরও কয়েক ধাপ এগিয়ে গিয়ে যে কোনো কর্মচারী আন্দোলনকে তারা শেষ করে দেওয়ার, ধ্বংস করে দেওয়ার একটা মারণ খেলায় নেমেছেন ওই প্রশাসন, পুলিশ এবং শাসক দলের সমর্থনে। তারা এই শাসক দলকে পেটের লিভারের মতো রক্ষায় স্বঘোষিত দায়বদ্ধতা নিয়েছেন। ফলে ঐক্যবদ্ধ কর্মী পক্ষ হিসেবে আমরা সরকারের কাছে আমাদের দাবি পেশ করে তাকে নথি স্বীকার করাতে পারছি না। অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলি, যে কোনো সংগঠনের নেতৃত্ব তারা আন্দোলনের কর্মসূচি দেবেন। সে আন্দোলনের কর্মসূচি কর্মবিরতি হতে পারে, ধর্মঘট হতে পারে, গো স্লো হতে পারে, মিছিল মিটিং হতে পারে। তাতে যদি সিংহভাগ কর্মচারী তারা যদি সেই কর্মসূচিতে অংশগ্রহণ না করেন, ঐক্যবদ্ধ কর্মীপক্ষ হিসেবে সরকারের কাছে দাবিটা পেশ করতে না দেন, তাহলে কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য। তাহলে কিন্তু দাবি আদায় করাও যেমন যাবে না, তেমনি সরকারকে নথি স্বীকার করাও যাবে না। মনে রাখবেন, রাজনৈতিক পালাবদল কি হবে, আগামী দিনে কে সরকারে আসবে আমরা জানি না, কিন্তু একটা কথা অত্যন্ত নিশ্চিত করে বলতে পারি, যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন পেনশনটা তো আমি দিই, পেনশনটা যদি না দিই তাহলে তো আমার অনেক টাকা বেঁচে যায়। এই কথাটাকে কিন্তু একটা হুমকি হিসেবেই আপনাদের নিতে হবে। উনি বলছেন কোনো রাজ্য পেনশন দেয় না, এটা মিথ্যে কথা বলছেন উনি। প্রত্যেক রাজ্য সরকারই পেনশন দেন, কেন্দ্রীয় সরকারও দেন। কিন্তু 2004 সালে অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন দপ্তরহীন মন্ত্রী, সেই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার সারা ভারতবর্ষের কর্মচারীদের একটা বড় সর্বনাশ নামিয়ে এনেছিলেন। পুরাতন পেনশন স্কিম বাতিল করে নতুন পেনশন স্কিম এনেছিলেন। পুরাতন পেনশন স্কিমে একটা নির্দিষ্ট পরিমাণ পেনশন বেসিক বেতনের উপর গণনা করে যেটা হয়, সেই নির্দিষ্ট পরিমাণ পেনশন কিন্তু আমরা পাই। অর্থাৎ পেনশনের পরিমাণটা বেশি বা কম, তার থেকে বড় কথা একটা নির্দিষ্ট অর্থাঙ্কের পেনশন কিন্তু আমরা পেয়ে থাকি যারা পুরানো পেনশন স্কিমের মধ্যে আছে। পশ্চিমবঙ্গ সহ 5টা রাজ্য সরকার বাদে সারা ভারতবর্ষের সমস্ত রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এখন নূতন পেনশন স্কিমে পেনশন দেন। নূতন পেনশন স্কিম কি? আপনার আমার পেনশন ফান্ডের টাকাটা বেসরকারি ফান্ডে বিনিয়োগ করা হয়, মিউচুয়াল ফান্ডে, শেয়ার বাজারে বিনিয়োগ করা হয়, এবং বিনিয়োগ করেন কোনো কর্মচারী সংগঠন বা কর্মচারী প্রতিনিধিত্বের নিয়ে গঠিত কোনো ট্রাস্ট বা বোর্ড নয়। একটা বেসরকারি ট্রাস্ট বা বোর্ড যেখানে কর্মচারীদের কোনো প্রতিনিধিত্ব নেই। শেয়ার বাজারের অনিশ্চয়তার উপর নির্ভর করে আপনার পেনশনের অর্থাঙ্ক কত হবে। অর্থাৎ শেয়ার বাজারে ক্ষতি হতে পারে, লস হতে পারে, বিনিয়োগ ক্ষতির সম্মুখীন হতে পারে, তাহলে কিন্তু আপনাদের পেনশন বন্ধও হয়ে যেতে পারে বা খুব কম পেতে পারে। কাজেই শেয়ার বাজারের অনিশ্চয়তার মধ্যে নতুন পেনশন স্কিম আমাদের ঠেলে দিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী যদি আবার ক্ষমতায় আসেন, আমি নিশ্চিত যে সরকার এই পুরাতন পেনশন স্কিম তুলে দিয়ে নতুন পেনশন স্কিম আনবেন। আবার এক শ্রেণীর কর্মচারী ভাবছেন অন্য কোনো রাজনৈতিক দল যদি ক্ষমতায় আসে তাহলে আমরা স্বর্গরাজ্যে বাস করব। ভুলে যাবেন না, 2011 সালে ক্ষমতায় আসার আগে মমতা ব্যানার্জির প্রতিশ্রুতি। ভুলে যাবেন না 2014 সালে ক্ষমতায় আসার আগে নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি। স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে নরেন্দ্র মোদীর ওই 2 কোটি চাকরি বছরে প্রত্যেক নাগরিকের অ্যাকাউন্টে 15 লক্ষ 20 লক্ষ টাকা এসব জমা দেওয়া ইত্যাদি ইত্যাদি, সেগুলো সম্পর্কে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছেন, স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন একাধিকবার ওসব তো নির্বাচনী জুমলা ছিল। আপনি ব্যক্তি নাগরিক হিসেবে কোন রাজনৈতিক দলকে ভোট দেবেন, কোন রাজনৈতিক দলের সঙ্গে আপনি থাকবেন,
কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় আসুক সেটা চাইবেন, এটা আপনার বিষয়। ভারতের সংবিধান আপনাকে অধিকার দিয়েছে। কিন্তু পেশার ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে, কোনো রাজনৈতিক দল যখন বিরোধী থাকে তারা সব সময় সরকারের এই শ্রমিক কর্মচারীদের সপক্ষে কথা বলে, কর্মচারীদের প্রতি দরদের প্রদর্শন করেন, বিভিন্ন স্বপ্ন দেখান, কিন্তু যখনই ক্ষমতায় আসেন তখনই তার দাঁত, মুখ, নাক, চোখ সব বেরিয়ে পড়ে এবং তারা তখন একেবারে কর্মী বিদ্বেষী হয়ে ওঠেন। এটা বারবার প্রমাণিত হয়েছে। তাই বলছি যে ব্যক্তি নাগরিক হিসেবে আপনার যে কোনো রাজনৈতিক দলকে পছন্দ হতে পারে, আপনি তাকে সপরিবারে ভোট দিন। যদি আপনার চাকুরি শর্ত যদি আপনাকে অনুমোদন দেয়, আপনি তার সমর্থনে প্রচার করুন, কোনো আপত্তি নেই। কিন্তু দয়া করে পেশার স্বার্থে যখন আপনি পেশার ক্ষেত্রে প্রবেশ করছেন, তখন আপনার ন্যায্য দাবিতে আপনি দেখবেন না এই সরকারটা আমার চোখের মণি, এই সরকারটা আমার পেটের লিভার। আপনি কিন্তু আপনার পেশার স্বার্থে মালিক বা সরকারের যেই আসুক তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ কর্মচারী লড়াই করবেন। যদি তা না করতে পারেন তাহলে কোনো নেতা আপনার দাবি পূরণ করে দিতে পারবে না। কারণ কর্মসূচির সাফল্যের মধ্য দিয়েই সরকার নথি স্বীকার করতে বাধ্য হন। কর্মসূচি যদি সফল না হয় তাহলে নেতা কিন্তু দাবি আদায় করে দিতে পারবেন না। কাজেই দায়িত্বটা আপনাদের। আমি আবারও বলছি, রোপা 2009-এর ডিএটা, বকেয়া ডিএ এবং ডিআরএস রিলিফ আপনারা পেতে চলেছেন সুপ্রিম কোর্টের নির্দেশে। এখানে আন্দোলনের কোনো ভূমিকা নেই, শূন্যগর্ভ আস্ফালন করে কোনো লাভ নেই। কিন্তু রোপা 2019-এ ডিএ এবং ডিআরের অন্তর্ভুক্তি এবং বকেয়া 42% ডিএ দেওয়ার দাবিতে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু আমরা এখনো পর্যন্ত সরকারকে নথি স্বীকার করাতে পারিনি। তাই বলছি কর্মচারী বন্ধুরা, সে আপনারা যে ক্ষেত্রেই থাকুন, আপনারা ব্যক্তি নাগরিক হিসেবে নিশ্চয়ই আপনার রাজনৈতিক ভূমিকা থাকতেই পারে। সরকারি কর্মচারীদের অবশ্য তা নেই, অন্যান্য রাজ্য কর্মীদের আছে। কিন্তু দয়া করে পেশার স্বার্থে আপনারা ঐক্যবদ্ধ কর্মচারী আন্দোলন গড়ে তুলুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।